ওকে, ওকে। তুমি যেটা ভাবছো বিশ্বাস করো তুমি ওই নিয়মটা ধরে একটু করো। আমি একটা নিয়ম করে দিই, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তুমি যেটা ভাবছো তুমি সেটা দিয়ে করো। দেখো ভাইয়াটার সাথে মিলে যায় কিনা। ওকে। আর ভাইয়াটার সাথে মিলে গেলে তো ওকে ফাইন। সো তুমি একটা জিনিস চিন্তা করো। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ছে আর প্রস্থ 10% হ্রাস পাইছে। তাহলে মনে করো সেই আয়তক্ষেত্রটার মনে করি, হ্যাঁ? মনে করি। মনে করতে তো আমাদের সমস্যা নেই। আমরা অনেক ভালো মনে করতে পারি। দৈর্ঘ্য হচ্ছে ১০০ মিটার বা ১০০ একক বা সামথিং কিছু একটা হবে। হ্যাঁ? ১০০ একক। আর প্রস্থ এটাও হচ্ছে ১০০ একক। সবগুলোর জাস্ট একক। তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত বলো তো ভাইয়া? ১০০ গুণন ১০০ হবে। রাইট? তাহলে ১০০ গুণন ১০০ মানে কত? আসলে ১০,০০০। এটা হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে তার ক্ষেত্রফল। নরমালি ক্ষেত্রফল। ওকে। এবার আসো আসল খেলায়। এবার বলছে দৈর্ঘ্য 10% বাড়ে। ঠিক আছে? সো দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলে কত হয় বলো তো? ১০০ প্লাস ১০। ১১০ একক হয়ে যায়। ওকে? আর প্রস্থ 10% হ্রাস হলে কি হয়? ১০০ মাইনাস ১০ মানে ৯০ একক হয়ে যায়। ফাইন। সো এখন ক্ষেত্রফল কি আসে এটা একটু দেখার চেষ্টা করি। অতএব বর্তমান ক্ষেত্রফলটা কত আসে বলতো? ১১০ ইন্টু 90 তার মানে কত আসতেছে? ৯, ১১, ৯৯, ০০ বর্গ একক। এবার তুমি চিন্তা করে দেখো ভাইয়া খেয়াল করো। সহজ বিষয়। আগে ছিল ১০,০০০ আর এখন হইছে ৯,৯০০ তাহলে কি হয়ে গেল? কমে গেল। অতএব ক্ষেত্রফল হ্রাস পেল কত? ১০,০০০ মাইনাস ৯,৯০০ বা ১০০ বর্গ একক। এবার আসো আমাকে জানতে চাইছে কি? শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেল? এখন শতকরা হ্রাস বৃদ্ধির একটা সূত্র জানি না? শতকরা হ্রাস বা বৃদ্ধি যাই হোক না কেন এটা কেমনে বের করতাম? মোট ক্ষেত্রফল আর উপরে থাকলো কি? হ্রাসকৃত অংশ। হ্রাসকৃত পরিমাণ। আচ্ছা। হ্রাসকৃত পরিমাণ গুণন 100% এরকম একটা ব্যাপার-স্যাপার ছিল সূত্র। অথবা শতকরা বৃদ্ধি সমান কি ছিল? মোট আর উপরে থাকতো বৃদ্ধিকৃত পরিমাণ ইনটু 100%। তাহলে আমি টোটালটা বসায় দিই। মোট ক্ষেত্রফল কত ছিল আগে? ১০,০০০। এর মধ্যে হ্রাস পাইছে কতটুকু? ১০০। তাহলে লিখে দাও ১০০ ইনটু 100% শেষ। তাহলে এই ০ এই ০ কাটা, এই ০ এই ০ কাটা, এই ০ এই ০ এই ০ এই ০। টোটাল থেকে গেল ১%। তাহলে শতকরা ১% হ্রাস হইছে। ক্লিয়ার ভাইয়া? ভেরি গুড মাশাআল্লাহ। একদম সহজ নিয়ম দেখাইছি দেখো। তুমি চাইলে এখন এক্স, ওয়াই দিয়েও করতে পারো। কোন সমস্যা নাই। ট্রাই করো তোমারটাও হবে। বিশ্বাস করো তুমি তোমার নিয়মে আগাও। ঠিক আছে? ভেরি গুড। সবাই অ্যান্সার লিখতে পারছো। মাশাআল্লাহ। সেরা, সেরা, সেরা হাততালি। ওকে, ভাল লাগছে। ওকে, ওকে। নেক্সট অঙ্কটা দেখি আমরা একটু। উম একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের আর পরের ফলনের অনুপাত দেয়া আছে। দেখো, একটা মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে, মানে আগে ওখানে সেচ ব্যবস্থা ছিল না। তখন যদি ৪ একক পরিমাণ ফসল উৎপাদন হইতো, সেচের অবস্থা আসার পরে, সুবিধা আসার পরে ৭ একক পরিমাণ আসলে ফলন তৈরি হচ্ছে। বলছে ওই মাঠে যে জমিতে আগে ৩০৪ কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পর তার ফলন কত হবে? সেচ পাওয়ার পর তার ফলন কত হবে? সেচ পাওয়ার পর তার ফলন কত হবে? ওকে। তো মনে করি সহজভাবে করা যায়।
সেচ পাওয়ার পরে ফলন এক্স কুইন্টাল। ওকে, তাহলে প্রশ্ন মতে খেয়াল করো কিন্তু সেচ পাওয়ার পরে ফলন হচ্ছে এক্স কুইন্টাল। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে এখানে কিসের অনুপাত? আসার আগে আর পরের ফলনের অনুপাত দেওয়া আছে। তাহলে আসার আগে কত? ৩০৪ কুইন্টাল অনুপাত বর্তমান ফলন কত? এক্স কুইন্টাল। এইটার সমানই হচ্ছে ওই অনুপাতটা। এটা দেখো তো বুঝছো কিনা? একদম সহজ জিনিস কিন্তু। আমাকে বলছে আগের ফলন আর পরের ফলন ৪:৭। আগে ৩০৪ কুইন্টাল হইতো, এখন কত হবে? তাহলে আমি ধরছি এখন এক্স হয়। তাহলে ৩০৪ আর এক্স এর অনুপাত মানেই তো ৪ আর ৭ এর অনুপাত। তাই না? সিম্পল হিসাব। ৩০৪ আর ওই এক্স এর অনুপাত এইটারে ছোট করেই তো ৪ আর ৭ এর অনুপাত আসছে। তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা বের করে ফেলবো। এটাকে কিভাবে লেখা যায় বলো তো? ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে এবার বলো এক্স সমান কি লেখা যাবে? এক্স সমান লেখা যাবে আ ৩০৪ গুণন ৭ ভাগ ৪। শেষ। তা এখন তুমি কাটাকাটি করো। ৪, ২৫, ৭৫, ৭৬। ৬ ৭ 53। এত এক্স সমান হচ্ছে ৫৩২ কুইন্টাল। অতএব এটা ৫৩০। এটাই মনে হয় অ্যান্সার। দেখো তো হইছে কিনা? মিলছে। ভেরি গুড। মাশাআল্লাহ। এবার বলছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত। দেখো একটা কিন্তু ধান আর একটা হচ্ছে ধান থেকে যে পরিমাণ চাল হইছে সেটার অনুপাত হচ্ছে 3:2। গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত হচ্ছে 4:3। সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল আর সুজির অনুপাত কত? ওকে, সমান থেকে সমান পরিমাণ ধান আর গম। ঠিক আছে? এই জিনিসটা মার্ক করো। সমান পরিমাণ ধান আর গম। তাহলে ধান আর গমের পরিমাণটা কি হবে? সমান হবে। এখন এখান থেকে সুজি আর চালের অনুপাতটা আর কি, সরি, চাল আর সুজির অনুপাতটা, হ্যাঁ, আগে কি? আগে হচ্ছে চাল, পরে হচ্ছে সুজি। এই জিনিসটাও কিন্তু মার্ক করতে হবে। যেটা আগে বলবে সেটাকে আমার আগে লিখতে হবে, যেটা পরে বলবে সেটাকে অবশ্যই আমার পরে লিখতে হবে। ওকে। তো আমি প্রথমে একটু দেখি ধান অনুপাত ধান থেকে উৎপন্ন চাল। তাহলে আমি জাস্ট চাল লিখতেছি, হ্যাঁ? এইটা হচ্ছে কত? 3:2। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না? সরি, অনুপাত বাই চাল সমান হচ্ছে 3/2। সুতরাং ধান হচ্ছে 3/2 ইন্টু চাল। হ্যাঁ, ধান হচ্ছে 3/2 ইন্টু চাল। তাহলে ধান বের করলাম। এখন আমি যেটা করব, এখন আমি হচ্ছে সুজি বের করব। তাহলে গম অনুপাত গম থেকে উৎপন্ন সুজি, এটার উৎপন্ন কত ও পরিমাণ কত দেওয়া আছে? 4:3। এই যে দেখো দেয়া আছে। তাহলে এখান থেকে আমি বের করতে লিখতে পারি গম ভাগ সুজি সমান হচ্ছে 4/3। সুতরাং গম সমান হচ্ছে 4/3 ইন্টু সুজি। তাহলে দেখো আমি কিন্তু দুইটা জিনিস পাইছি। আমি ধানের একটা পরিমাণ পাইছি, একটা ধান থেকে কতটুকু চাল উৎপন্ন হয়, আর এইটা এক পরিমাণ একক একক গম থেকে কতটুকু সুজি উৎপন্ন হয়, এই পরিমাণটা কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে? ওকে। এখন আমি যদি একটা কাজ করি যে সমান পরিমাণ ধান আর গম থেকে বলছে যেহেতু, তাহলে ধান অনুপাত গম যদি চিন্তা করি, হ্যাঁ? তাহলে ব্যাপারটা কি আসবে? এই যে ব্যাপারটা আছে 3/2 কিন্তু চাল অনুপাত এই যে আসছে 4/3 ইন্টু
গম, সরি গম না সুজি, এই জিনিসটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখো ছোট্ট একটু কাজ করি। সেটা হচ্ছে আ ধান বাই গম নিয়ে আসি সমান দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। দেখো শুরুতে আমি কি করছি? আমি ১ম এ ধান আর গম নিয়ে আসছি। ঠিক আছে? ওকে। তারপর আমি কি করলাম? আমি ধানের পরিমাণটা বের করলাম। এবার গমের পরিমাণটা বের করলাম। ঠিক আছে? তারপরে আমি কি করলাম? আমার কাছে চাইছে কি? আমার কাছে চাইছে সমান পরিমাণ ও আচ্ছা। আমার কাছে সমান পরিমাণ ধান আর গম থেকে উৎপন্ন। আমাকে ধান আর গম থেকে সুজি আর ইসের ও সরি। ওকে, একটা জিনিস চেঞ্জ করে দিলেই হচ্ছে। দেখো। আহ একটু সরি। এটা আরেকটা ম্যাথ। সরি। হুম, এটা বুঝতে হবে না। উম আচ্ছা, আমাকে বলছে সমান পরিমাণ ধান, যেই পরিমাণ ধান নিব সেই পরিমাণ গম নিব। ঠিক আছে? আমাকে বলছে সমান পরিমাণ ধান। আমি তো মার্কও করে রাখছি সমান পরিমাণ ধান আর গম। তাহলে যে পরিমাণ ধান নিব সেই পরিমাণ গম নিব। সেখান থেকে আমি কি পরিমাণ চাল আর সুজি পাবো? তাহলে ধান থেকে চাল পাবো কত? 3/2 ইনটু চাল। আর গম থেকে সুজি পাবো কত? 4/3 ইনটু সুজি। ওকে। তাহলে আমার দরকার কি? আমার দরকার চাল আর সুজি। তাহলে চালকে এপাশেই রেখে দাও। সুজিকে বাম পাশে নিয়ে আসো, নিচে চলে যাবে। 4/3 এখানে থেকে গেল। এইটাকে ডান পাশে দিয়ে দাও। ভাগ হয়ে যাবে। ভাগকে যদি গুণ চিহ্ন দাও এটা উল্টায় যাবে। একবারে করলাম, হ্যাঁ? 3/2 ওই পাশে চলে গেছে, গুণ হয়ে উল্টায় গেছে 2/3। ওকে। তাহলে কি আসলো? চাল অনুপাত সুজি সমান একবারে লিখি, হ্যাঁ? 8 আর হচ্ছে 9, হ্যাঁ? 8 অনুপাত 9। এই যে এটা হচ্ছে রেজাল্ট। ভাই 11 নম্বর ম্যাথ এগেইন রিপিট করেন প্লিজ ভাইয়া, রেকর্ড ক্লাস দেখার জন্য বলবেন না আপনি, এখানে বুঝায় দেন জিমলি। 11 নম্বরের ম্যাথে কি হইছে? ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, সবাই তো রেজাল্ট দিছে। আপনার আমার আগে করছে। আচ্ছা, 11 নম্বর ম্যাথ কি হইছে? এটা ২ বার রিপিট করা হইছে। এটা আর রিপিট করা যাবে না, হ্যাঁ? এটা আর রিপিট করা যাবে না। এটা বড় ম্যাথ। এটার পিছনে আধা ঘন্টা সময় নষ্ট হইছে। ওকে। বলছে একটি জমির ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? কারণ এই ম্যাথে আমাদের বোঝার একটু ভুল হয়। আমি মার্ক করতেছি এটা, হ্যাঁ? এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথটা বাচ্চারা দেখি বুঝতে গিয়ে এক জায়গায় ভুল করে ফেলে। ঠিক আছে? বুঝতে গিয়ে এক জায়গায় ভুল করে ফেলে। তো ওই জায়গাটা ধরাই দিচ্ছি। তাহলে তোমার আর ভুল হবে না। হুম? বুঝতে গিয়ে কোন জায়গাটায় আসলে ভুল হয় এটা একটু দেখো। বলছে একটি জমির ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ওকে, এটাই জমি বাদ। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর আরেকটা জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। ঠিক আছে? ওই জমির দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে অপর আরেকটা জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কিন্তু বলছে। তাহলে এই ২ টাই কিন্তু দৈর্ঘ্য আর এই ২ টা কিন্তু প্রস্থ। এই জায়গাতে আমরা প্যাচ খাই। এই ২ টাই হচ্ছে প্রস্থ। সো আমরা ভাবি এইটা মনে হয় দৈর্ঘ্য প্রস্থ, এইটা মনে হয় দৈর্ঘ্য প্রস্থ। ব্যাপারটা এরকম না। হ্যাঁ? দেখো বলছে কি ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সময় অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের মানে এই জমির দৈর্ঘ্য যদি ৩ হয়, ওই জমির দৈর্ঘ্য হচ্ছে ৪। এই জমির প্রস্থ যদি ২ হয়, ওই জমির প্রস্থ হচ্ছে ৫। এইভাবে বুঝাইছে আসলে। মানে আমি তোমাকে আরেকটু ভিজুয়ালাইজ করাই। দেখো, এখানে একটা জমি আছে। ঠিক আছে? ওকে? আর এখানে আরেকটা জমি আছে। এখানে আরেকটা জমি আছে। এরকম ২ টা জমি, হ্যাঁ? তো প্রথমত একটু বুঝাই যে মনে করি লিখি আমি, হ্যাঁ? একদম সুন্দর করে লিখি এটা।
সুন্দর করে লিখে দিচ্ছি। মনে করি জমি দুটির দৈর্ঘ্য হচ্ছে 3x এবং 4x। ঠিক আছে? দেখো কি বলছি? মিটার। কেন? কারণ অনুপাত বলছে 3 আর 4, তাহলে দৈর্ঘ্যের হচ্ছে একটা 3x আর একটা হচ্ছে 4x। তার মানে এই দৈর্ঘ্যটা যদি হয় 3x, এই দৈর্ঘ্যটা হবে 4x। মানে বুঝছো? একটা হচ্ছে 3x দৈর্ঘ্য আর ওইটার হচ্ছে 4x দৈর্ঘ্য। আর প্রস্থ, জমি দুইটির প্রস্থ হচ্ছে 2y এবং 5y মিটার। কারণ এইটারও তো অনুপাত আমি জানি না। তাহলে এটাও তো আমার ধইরা নিতে হবে। তার মানে এই জমির প্রস্থ যদি হয় 2y, তাহলে এই জমির প্রস্থ হবে 5y। এবার কি বুঝতে পারছো? ঘটনা দুইটা কোন জায়গায় গেছে? এই জায়গাতে আমরা পেস্ট লাগাই যে আমরা মনে করি এইটা 3, এটা 4, এটা 2, এটা 5। না, আমরা জমির দৈর্ঘ্যের অনুপাত দুইটা আলাদা অনুপাতিক ধ্রুবক দিয়ে আমাকে করতে হবে, আর হচ্ছে প্রস্থ দুইটা আলাদা সমানুপাতিক ধ্রুবক দিয়ে আমাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তো বুঝলাম। ওকে। প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রথম যে জমিটা ছিল, মানে এই দুইটা নিয়ে যে জমিটা ছিল, হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে দেখো 3x আর 2y, এই জমির ক্ষেত্রফল হচ্ছে 432। তাহলে এর ক্ষেত্রফল কি? 3x ইন্টু 2y ইকুয়াল টু হচ্ছে 432, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে 432, বা 6xy সমান হচ্ছে 432, অথবা xy এর মান কত আসবে? 432 ভাগ 6। তাহলে কত আসে এটা? 432 কে 6 দিও, 6 এর সাথে 42, 2 72। ওকে, 72। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেখো এখান থেকে আমি xy এর মানটা পাইছি। xy এর মানটা কিন্তু পাইছি। ঠিক আছে? আমার দরকার অপর জমির ক্ষেত্রফল। মানে আমার এইটার ক্ষেত্রফল দরকার। সুতরাং অপর জমির ক্ষেত্রফল কত হবে বলো তো? 4x ইন্টু 5y, বা 4 5 20 xy। এখানেই দেখো খেলাটা। এখানে তো 20 আছেই। xy এর মান কিন্তু আগেই বের করে রাখছি 72। এখান থেকে আমি 72 বসাই দেব। তাহলে কত আসে? এত বর্গ মিটার। দ্যাটস ইট। বুঝতে পারছো? দেখো তো ক্লিয়ার কিনা? ইজি না? এক্সাক্টলি ইজি। ওকে, ভেরি গুড। তাহলে এই ম্যাথটা কিন্তু আমি বলে দিছি যে এটা কিন্তু অনেক সময় এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে, বোর্ড পরীক্ষায়। এই জায়গায় বাচ্চারা ভুল করে, আমরা যতটা দেখছি খাতা দেখতে, যে এইটা ধরতে যে প্রথম দুইটা হচ্ছে আসলে দৈর্ঘ্য এবং পরের দুইটা হচ্ছে প্রস্থ। হ্যাঁ, তাহলে প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 2y, পরেরটার দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 5y। এই জায়গাটা একটু মানে তোমার নোটিস করতে হবে। ঠিক আছে? ওকে। ওকে, 72 কোথা থেকে আসছে ভাইয়া? হিসাব করো তাহলে বুঝবা। তুমি হাতে করলে বুঝবা। খাতায় মানে স্যারের ম্যাথ দেখলে তো তুমি বুঝবা না। তুমি হাতে হিসাব করলে না বুঝবা 72 কই থেকে আসছে। অঙ্ক তো দেখে দেখে ভাইয়া শেখা যায় না। তোমাকে বারবার বলি, খাতা কলম নিয়ে বসো, নিজে হিসাব করো, প্রসেসটা দেখো। ঠিক আছে? কিন্তু হিসাব নিকাশটা নিজে করো, তাহলে বুঝবা। তুমি জিজ্ঞেস করতেছো 72 কোথা থেকে আসে? ভাই 72 বাসা থেকে এনে বসায় দিছি আমি এখানে। এই যে এখানে লেখা আছে 632 বাই 432 বাই 6 সমান চিহ্ন দিয়ে 72 লেখা। তো এই সমান চিহ্নের মিনিং যদি তুমি না বুঝতে পারো, তাহলে আসলে তোমার জন্য বিপদ ভাইয়া ম্যাথ বুঝানো তোমাকে। কারণ এই 6 দিয়ে এটারে কাটলে আসলে 72 আসে। হ্যাঁ? সো এটা যদি তুমি নিজে হিসাব না করো তাহলে তুমি কেমনে বুঝবা কও? মানে খুব অদ্ভুত ব্যাপার না? ভাই 72 কই থেকে আসলো? কুইন্টাল মানে কি ভাই? কুইন্টাল হচ্ছে একটা পরিমাপের একক। আপনি 3, 4, 5, 6 এই ক্লাসগুলোতে এই নামগুলো পড়ার কথা ছিল। ফাঁকি দিয়ে আসছেন, এইজন্য হয়তোবা ভুলে গেছেন বা মিস হয়ে গেছে। অবশ্যই সেগুলো ভালো করে পড়া উচিত। ঠিক আছে? আমি বারবার বলি, তোমাদের যে এই জেনারেশনটাকে আসলে কিছু আসলে সিচুয়েশন, এটা তোমাদের দোষ না।
সিচুয়েশন এমন বাজেভাবে তোমাদের সাথে আসলে বিট্রে করছে, এটার জন্য আমার খুব আফসোস হয়, বিশ্বাস করো। ঠিক আছে? আমার খুব আফসোস হয়। এটা আসলে তোমাদের দোষ না। কারণ মাঝখানে কয়েক বছর শিক্ষা ব্যবস্থার এত বাজে অবস্থা ছিল, এত বাজে অবস্থা ছিল, আসলে কি বলবো? আ তোমরা এটা সাফারার আরকি। বাট চেষ্টা করো নিজে থেকে উম তোমাদের এই যে গ্যাপ গুলো আছে এগুলো একটু পূরণ করে নেওয়ার। এটা তো আসলে অন্য কেউ পূরণ করে দিবে না ভাইয়া। নিজেদেরকেই পূরণ করতে হবে। সো একটু চেষ্টা করো, হ্যাঁ? একটু বেশি পরিশ্রম করতে হবে। তাহলে ইন ফিউচার এ গিয়ে যখন তুমি মার্কেট কম্পিটিশন এ নামবা, সে তুমি 9-10 এ পড়ছো, ইন্টারমিডিয়েট এ উঠবা, দেখবা আরো যে জিনিসপত্রগুলো আসছে না বাবা, অনেক কষ্ট হয়ে যাবে। আর ইন্টারমিডিয়েট এর পর তো আবার সেই ইনোভেশন। সো তোমার দোষ না, আমি বলছি। তোমার দোষ না। আগের সিস্টেমটা একটু বাজে ছিল। বাট দেখো, দোষ যারই হোক, ক্ষতিটা তো তোমারই হবে, তাই না? তুমি যদি এটাকে নিজের গ্যাপটাকে পূরণ করে না দাও। ওকে, ওকে। হু ইস দিস দিবা চৌধুরী? ওকে। বলছে, "হুম ভাই, আমাদের সাথে অনেক খারাপ হইছে। পড়াশোনায় পিছিয়ে গেছি আমরা।" হ্যাঁ, একটু তো হইছই। তো ভাইয়া, বান্দরবনে লামাই মিরিঞ্জায় আমাদের একটি রিসোর্ট আছে, ওখানে আপনার আরে সেরা! কই ভাই তুমি? রিফাত হাসান, তাসিন, এই কয়দিন আগে ঘুরে আসলাম। খালি ওই যে সিট পাই নাই মিরিঞ্জায় বলে থাকতে পারলাম না। ঠিক আছে? তুমি এই খবরটা আগে দিবা না? তোমার রিসোর্টের নাম বলো, ঠিক আছে? তুমি আমাকে পার্সোনালি মেসেজ করবা, ঠিক আছে? আমার আইডিতে, ফেসবুক আইডিতে মেসেজ করবা যে ভাইয়া আমি বলছিলাম, খবর নিতে হবে। দাওয়াত দেওয়া লাগবে না ভাই, তুই খালি আমাকে একটা সিট ম্যানেজ করে দিস মাঝে মাঝে, ঠিক আছে? বুকিং ম্যানেজ করে দিস আর সার্ভিসটা ভালো ইনশিওর করে দিস। এরকম দাওয়াত পাইতে কিন্তু ভালো লাগে ভাইয়া, জানো? আমরা কিন্তু অনেক ঘুরি মাশাআল্লাহ, ঠিক আছে? সুযোগ পেলে ঘোরার চেষ্টা করি। তো এই যে রিফাত হাসান তাহসিন, ও দাওয়াত দিয়ে ফেলছে, ওর মিরিঞ্জায় ওদের হচ্ছে একটা রিসোর্ট আছে। সো দাওয়াত দিছে। সো থ্যাংক ইউ ভাই, অনেক খুশি হয়েছি, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি ভাইবো না যে ভাইয়া বলছি মানে আসবেন, আমি চলে আসবো কিন্তু। আমাকে পার্সোনালি মেসেজ করবা, ডিটেল দিও। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো শুরু করি, হ্যাঁ? পোল চাচ্ছে, অনেকে পোল চাচ্ছে। চলো পোল পোল শুরু করি, হ্যাঁ? পোল 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 পোল, হোয়ার ইজ পোল? পোল 3। উম পোল 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 ১ নাম্বার কই? এটা পোল। ওকে। এই পোলটা লঞ্চ করে দেই, হ্যাঁ? তো এটা অ্যান্সার দাও। করে দিব না এগুলা। এগুলা সহজ পোল। এগুলা কি করে দিতে হয় বলো? শতকরা কত ভাগ? শতকরা কত ভাগ কিভাবে বুঝাইছিলাম? যে টোটাল মোট ভাগ, আর কোনটার পরিমাপ করতে যাচ্ছ সেটা উপরে চলে যায় আর মোট ভাগটা নিচে থাকে। কারটা সেটা নিচে থাকে ইনটু 100%। সো ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। মাহমুদ, জয়দেব সরকার, তারপরে কোথায় রে? কোথায় গেল? হইছে। সাজ্জাদ, মাহমুদ নূর, শাহাত হোসেন। থ্যাংক ইউ। ওকে। বলছে এটা বুঝায় দেন, বুঝছি নাই। হ্যাঁ, বুঝবা না, বুঝবা না, বুঝবা না, এগুলো অনেক কঠিন জিনিস। ঠিক আছে? আচ্ছা, মনে আছে তোমরা, আমরা ছোটবেলায় এরকম পড়ছিলাম যে ১ গ্রাম সমান ১০ ডেসিগ্রাম। ছোটবেলায় আমরা পড়ছিলাম, তোমরা পড়ছো কিনা আমি জানি না। ঠিক আছে? তাহলে ১ ডেসিগ্রাম সমান কত হয় বলো তো? ১ ডেসিগ্রাম সমান হচ্ছে 0.1 গ্রাম হয়। এটা যদি না বুঝো, তাহলে তুমি মনে করবা এটা তোমার আসলে করা লাগবে না। ঠিক আছে? ১ গ্রাম সমান হচ্ছে 0.1, ১ ডেসিগ্রাম সমান হচ্ছে 0.1 গ্রাম। আচ্ছা। তাহলে ১ সমান হচ্ছে 0.1, তাহলে এখানে ছিল কত? 7 ডেসিগ্রাম। অতএব 7 ডেসিগ্রাম, এটা বের করে দেই। নইলে আবার কবা এটাও বুঝি নাই ভাইয়া। 7 ডেসিগ্রাম হচ্ছে, ওকে, ১ ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে ১ গ্রাম, এটা আমরা জানি। এখন বলছে কি? কোশ্চেন কি? কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত? তাহলে পানির ওজনের, তাহলে পানির ওজন কোথায় থাকবে? নিচে। ১ থাকবে নিচে।
কাঠের ওজন কত? 0.7। শতকরা মানে কি? 100%। শেষ। বলছে কি কাঠের ওজন পানির ওজনের, যার ওজনের সে তো নিচে থাকে, হ্যাঁ, মোটের তো নিচে, মানে কি 1 নিচে, 0.7 উপরে, শতকরা এত। তাহলে কাটাকাটি করো, 1 দিয়ে তো কাটাকাটি করার কিছু নাই, 0.7 দিয়ে গুণ করলে 70%। এটা হচ্ছে আনসার। এখানে মেইন জিনিস হচ্ছে এই জিনিসটা তুমি জানো কিনা, 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম বা 1 ডেসিগ্রাম সমান 0.1 গ্রাম। এটাই হচ্ছে মেইন ইনফো। ঠিক আছে? ওকে। নেক্সট একটা পোল আছে। এই পোলটাও হচ্ছে আসলে একটু আমি দেখায় দিই। কোনটায় যেন চলে গেছিল পোল। এটা দিয়ে দাও। বৃদ্ধি পেলে বাহু হয়ে যায় 120, তাই না? 100 প্লাস 20, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যায় 120 স্কোয়ার, মানে কত হয়েছে? 12 বড় 144 এত, 00। ওকে, তাহলে বৃদ্ধি পাইলো কত? বৃদ্ধি পেল কতটুকু? -10,000, তাই না? তাহলে কত আসতেছে? আমি শর্টকাটে করছি, হ্যাঁ, 4,400 বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা কিভাবে বের করে? শতকরা পরিমাণটা কেমনে বের করে? টোটালটা থাকে নিচে। টোটাল মানে কত? ওই যে প্রথমে যেটা ছিল 10,000, বৃদ্ধি পাইছে কত? 4,400 গুণন 100%, একবারে পার্সেন্ট। দেখো এখানে শতকরা লিখলে কিন্তু আবার পার্সেন্টেজ দিবা না, আমি জাস্ট তোমাকে শতকরা বোঝানোর জন্য এখানে লিখেছি। ওকে, এখন বাকিটা হিসাব নিকাশ তুমি করো, যে এখানে 00 কাটা 00 কাটা 00 কাটা 00 কাটা 44%। চোর দিয়ে দাগায় গেছে, সরি। এখানে আসলে ওই যে পোল সেট করার সময় ভুল উত্তরটাকে কারেক্ট অ্যান্সার আসলে দিছে। ওকে, ভুল অ্যান্সারটাকে কারেক্ট অ্যান্সার দিছে। ওকে, সরি। ওকে, সো এটা ওটা বাই মিস্টেক ডি নাম্বার অ্যান্সার সিলেক্ট হইছে। সো কে কে সঠিক উত্তর দিছো আসলে ওটা এখন এটা আসলে ভুল উত্তর দিছে, হ্যাঁ, এটা কিন্তু সঠিক উত্তর দেয় নাই। ওকে, এটা কিন্তু ভুল উত্তর দিছে। ওকে, না এখানে আসলে পোলেই ভুল উত্তর সেট করা হয়েছে ভুল করে, বুঝছো? ওকে, আমি তো করেই দিলাম হোয়াটএভার, তো পোল দেখার দরকার নেই। চলো আমরা কটা ম্যাথ করি, আবার ম্যাথে ফেরত আসি। দেখো এখানে বলছে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে, তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। সেটা খুবই সহজ। মনে করি জেমি ঋণ নেয় x টাকা আর সিমি ঋণ নেয় y টাকা, ঠিক আছে? ওকে, এবার তুমি চিন্তা করো 10% সরল মুনাফায় 2 বছরে জেমি কত টাকা মুনাফা দিবে? মনে আছে? 10% সরল মুনাফায় 2 বছরে জেমির মুনাফা কত হবে বলো তো? মুনাফা মনে আছে? মুনাফার সূত্র কি? আই সমান, মনে আছে? পি এন আর, মনে আছে? আই সমান পি এন আর। পি মানে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত? x টাকা, তাই না? x ইন্টু এন সময় মানে 2 বছর, আর মানে পার্সেন্টেজ 10, মানে কত? 10/100, যেহেতু পার্সেন্টেজ আছে, এত টাকা। সো আমি একটু কাটাকাটি করি, 0.005, তাহলে কত আসতেছে? x/5 টাকা। এইটা দেখো বুঝছো কিনা, তাইলে ম্যাথ শেষ। বলছে 10% সরল মুনাফায় 2 বছরে জেমির মুনাফা কতটুকু হবে? তো মুনাফা মানে আই ইন্টারেস্ট, পি এন আর, পি হচ্ছে প্রিন্সিপাল, এন হচ্ছে সময়, আর হচ্ছে রেট। তো প্রিন্সিপাল মানে আমি ধরে নিছি সে x টাকা ঋণ নিছে, এক্স সময় ছিল 2 বছর, আর হচ্ছে 10%, ঠিক আছে? এতটুকু বুঝছি। ওকে, তাহলে
সুদ আসলে মুনাফা আসলে কত হয়? মুনাফা আসল, অতএব জেমির মুনাফা আসল কত? মুনাফা আসল কি? মুনাফা আর আসলের যোগফল। আসল ছিল x আর মুনাফা হইছে x/5। এটা হচ্ছে মুনাফা আসল। তাহলে কত আসলো? 5 আর হচ্ছে 5x প্লাস x হচ্ছে 6x ভাগ 5 টাকা। এটা হচ্ছে তার জেমির মুনাফা আসল। ঠিক একইভাবে সিমিটটা বের করতে হবে। একইভাবে কার বের করতে হবে? সিমিটটা বের করতে হবে। আমি জেমির ধরে নিছি x টাকা, 10% সরল মুনাফায় 2 বছরে জেমি হচ্ছে এত টাকা পায়। তাহলে জেমির মুনাফা আসল কত হবে? মুনাফার আসলের যোগফল। ঠিক একইভাবে সিমির কত আসবে? সিমির সিমি কিন্তু 3 বছরের জন্য নিছে। দেখো কইতে লেখা আছে এই যে 3 বছর। সিমির 3 বছরে মুনাফা কত হবে? সিমি নিয়েছিল y টাকা। y ইনটু 3 ইনটু 10% ইন্টারেস্ট। তাহলে এটা আসতেছে কত? এটা কাটা 3y/10 টাকা। তাহলে মুনাফা আসল কত? মুনাফা আসল হচ্ছে y প্লাস 3y/10, এটা করো 10 আর 13y। এই হিসাব আমি মুখে মুখে করছি, সো তুমি চাইলে করে ফেলতে পারো। এবার একটা কথা বলছে, জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করবে 3 বছর পর সিমিও মুনাফা আসলে তত টাকা শোধ করবে। তার মানে এই যে একটা মুনাফা আসল পাইছি আর এই যে একটা মুনাফা আসল পাইছি, এই দুইটা সমান। প্রশ্ন মতে 6x ভাগ 5 আর 13y ভাগ 10 এই দুইটা সমান, কারণ দুইটাই তো মুনাফা আসল দুইজনের। ওকে, তাহলে এখন আমার দরকার কি? আমার দরকার তাদের ঋণের অনুপাত। ঋণ কি ছিল? x আর y। তার মানে আমার দরকার x/y অথবা x অনুপাত y, এই জিনিসটা দরকার, তাই না? তাহলে এখান থেকে কিন্তু ইজিলি x/y কে বের করে ফেলা যায়। দেখো x কে রেখে দিলাম, y কে পাশে নিয়ে আসলাম। 13/10 ইনটু 6/5 ওই পাশে চলে গেলে 5 উপরে চলে যাবে, 13/10 আর 6 নিচে চলে আসবে। 5 কে কাটলে 2, তাহলে এটা আসতেছে কত? 13/12। সুতরাং x অনুপাত y হচ্ছে 13/13 অনুপাত 12। দেখো তো হইছে কিনা? এই যে দেখো এক দুষ্টু কমেন্ট করছে, ভাইয়া এখন জয়েন করলাম, বেশি দেরি হইছে কি? তোমরা থাকে অ্যানসারটা দিয়ে দাও। ঠিক আছে, সো ইজি আছে কিন্তু ম্যাথগুলো, তাই না? ওকে, তো এবার আজকে আসলে টাইম আপ হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু সৃজনশীল করব। 23-24 নাম্বার যে সৃজনশীলগুলো রয়েছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা তুমি পারবা। ঠিক আছে, এগুলো তুমি পারবা। এই আরেকটা আছে, এটাও তুমি হোমওয়ার্ক করবা। ঠিক আছে, এগুলো তুমি হোমওয়ার্ক করে ফেলবা। হ্যাঁ, অবশ্যই আমরা যাব হচ্ছে, আমরা হচ্ছে মোটামুটি কয়েকটা জেলায় যাব ইনশাল্লাহ। তো আমি মনে হয় ঢাকা থাকছি, চিটং যেতে পারি, বরিশালে যেতে পারি, আরো কয়েকটা জেলায় আছে। তোমরাই সাজেস্ট করো কোথায় যাওয়া যায়। ঠিক আছে? দেখি কোথায় কোথায় যাওয়া যায় আসলে। হ্যাঁ, অনেক ক্লাস